क्या हो वो कल वाले तुम, बाहों में थे मेरे जो गुम, क्यों खफा हो, मुस्कुरा दो तुम। आधा हो कहीं मैं, आधा है कहीं तो, मिल जावा पूरे जहां, हो जाए हम। নমস্কার, টুডে স্টোরি সেলেব আড্ডা। আর যে গানের সুরের ছন্দে ছন্দে আমরা নিজেদের মনকে সুপ্ত করলাম বৃষ্টির জলের ফোঁটার মতনই, তিনি আর কেউ নন, আমাদের সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র রূপরেখা ব্যানার্জি। রূপরেখা, প্রথমে ওয়েলকাম টু টুডে স্টোরি সেলেব আড্ডা। তুমি কেমন আছো? 20 বছর আমাদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড, এখনের এই অ্যালবাম এবং তোমার জার্নি নিয়ে আমাদের টুডে স্টোরি দর্শকদের কিছু যদি বলো। প্রথমে সকলকে নমস্কার, এবং টুডে স্টোরির যে দর্শক বন্ধু আছে সকলকে আমার তরফ থেকে নমস্কার। প্রথমত এই যে গানটা দিয়ে আমি শুরু করলাম সেটা হচ্ছে তুম গানটা নতুন আমার রিলিজ হয়েছে টি সিরিজ চার্টবাস্টার্স চ্যানেল থেকে। সুর করেছে সামিদ মুখার্জি এবং লিরিক্স হচ্ছে বিজয় বিজয়াত। এটা একটা ভাবনা নিয়ে আমরা শুরু করি যে যেহেতু 20 বছরের একটা জার্নি, প্লেব্যাকের একটা 15 ইয়ার্সের আমার স্ট্রাগল পিরিয়ড রয়েছে। সেখানে আমার অনেকের সঙ্গে কাজ হয়েছে, যেমন শঙ্কর মহাদেবন, সোহেল সেন, দেবজ্যোতি মিশ্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, তারপরে বিক্রম ঘোষের আন্ডারেও কিছু কাজ করেছি, অশোক ভদ্র, বম্বেতেও প্রীতমদার ওখানেও বহু বছর ধরে গিয়েছি। আর আমার যে নিজের ফেম গুরুকুলের পরে যে অ্যালবামটা ছিল সেটা হচ্ছে জোরি নাম্বার 1, এবং সেটা 5 মিলিয়ন সোল্ড আউট ছিল। সেটার লিরিসিস্ট ছিলেন সামিরজি হচ্ছে লিরিসিস্ট, প্রেমপাল হান্স হচ্ছে, ওরা ইউকে বেস্ট মিউজিক ডিরেক্টর, ওরা ছিল মিউজিক ডিরেক্টর। তো এটা খুব সুন্দর একটা অ্যালবাম ছিল, যেখানে আমার একটা গান ছিল ইয়ে পল হামে ইয়াদ আয়েঙ্গে। গানটা ভীষণ মাত্রার পপুলার গান, আজও FM এ বা বিভিন্ন জায়গায় আমি শুনতে পাই। তো একটা লং স্টোরি, যেহেতু আমি শো করতে খুব ভালোবাসি, তো প্রায় 15-20 বছর ধরে আমার একটা শো এর জার্নি রয়েছে, তো সেটা আমি খুব সুন্দরভাবে এনজয় করে এসেছি। আমারও ব্যক্তিগতভাবে, আমার কেন, সবাই আপাল বৃদ্ধ বনিতা সবারই কিন্তু ইয়ে পল ভীষণ একটা ফেভারিট সং। তো আমি রূপরেখাকে বলবো একটু সামান্য গুনগুন আমাদের দর্শকদের জন্য। ये पल हमें याद आएंगे, वो कल याद आएंगे, हमने किया यहाँ जो भी किया, रोके कभी हंस के जिया। ফ্রেম গুরুকুল একটা সত্যি অসাধারণ একটা মিউজিকের প্রতিযোগিতা ছিল, যেখানে রূপরেখা তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে, এবং তোমার যে প্রতিযোগী যারা ছিল তাদের মধ্যে অন্যতম সেরা প্রতিযোগী যে আজকে ভারতের সেরা সিঙ্গার অরিজিৎ সিংও ছিল। তো এই যে জার্নিটা ফ্রেম গুরুকুলে কেমন ছিল সেই সময়? ফেম গুরুকুল ছিল একটা, মানে ওখানে আমাদের যেমন গালাতে একটা করে গান করতে হতো, এছাড়াও আমাদের ওখানে 4-5টা করে আরো গান করতে হতো, যার সঙ্গে আমাদের ডান্স করতে হতো। এটা ছিল একটা মানে রিয়ালিটি শো এর যুগে একটা যুগান্তকারী একটা ব্যাপার ছিল, যেটা তখন সবে রিয়ালিটি শো এসছে। প্রথম ইন্ডিয়ান আইডলের পরেই আমাদের ফেম গুরুকুল শোটা এসছে। ওখানে আমাদের গান এবং নাচ, আরো 4-5টা করে গান থাকতো, যেখানে আমাদের ডান্স পারফরমেন্স করতে হতো। এছাড়াও আমাদের সেট আপটা ছিল বিগ বসের মতো, মানে আমরা 24 ঘন্টা ক্যামেরার তলায় থাকতাম। মানে এটা একটা অন্যরকম একটা মিউজিক্যাল রিয়ালিটি শো ছিল। আর এই রিয়ালিটি শোটা এত টাফ ছিল, আমরা 2 দিন ঘুমাতাম না। আমাদের বিভিন্ন রকম মানে ইন্টারভিউজ হতো, আমাদের যোগা হতো, আমাদের এক্সারসাইজ হতো, আমাদের বিভিন্ন রকম সেশনস হতো। একটা গ্রুমিং এর মধ্যে আমরা ছিলাম, এবং এটা অসাধারণ একটা শো হয়েছিল, যার জন্য লোকে আজও মনে রেখেছে। ফেম গুরুকুল 20টা বছর প্রায় অতিক্রান্ত, কিন্তু এটার এফেক্ট আজও মানুষের মধ্যে রয়েছে। এই যে তোমরা যারা প্রতিযোগী ছিলে ফ্রেম গুরুকুলে, একসঙ্গে যারা প্রতিযোগী ছিল বিভিন্ন রাজ্য থেকে তারা ছিল, বিভিন্ন জায়গা থেকে ছিল, ভাষা খাবার সমস্ত রকম আলাদা ছিল, তো একই সূত্রে বাঁধা প্রত্যেককে। এটা
কিভাবে তোমরা নিজেরা নিজেদেরকে পরিচর্যা করতে? প্রথমত ওখানে হিন্দি ভাষাটা মেইন ছিল। কেউ কাশ্মীর থেকে এসছে, কেউ বাংলা থেকে এসছে, কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে, কেউ হয়তো এমপি থেকে এসছে, কিন্তু সবাই হিন্দিতেই কথা বলতাম আমরা। এবার প্রত্যেকের কালচারের একটা এফেক্ট তো থাকবেই, যেমন কাজী ছিল কাশ্মীরের, ওর মধ্যে একটা ওই কাশ্মীরি কাশ্মীরি ভাব। আর হ্যাঁ, কাজী আর আমি দুজনে চ্যাম্পিয়ন হয়েছিলাম। অরিজিৎ, আমি ছিলাম বাঙালি। সামিদ ও বোধহয় উত্তরপ্রদেশের লখনৌ থেকে বিলং করে, কিন্তু ও বাংলাটা সুন্দর বলতে পারতো, যার জন্য আমরা তিনজন হচ্ছে খুব ভালো বন্ধু ছিলাম, আমি, সামিদ এবং অরিজিৎ। মানে আমরা আমাদের প্রবলেম শেয়ার করতাম, কখন কি ভালো লাগছে কখন ভালো লাগছে না, কারণ আমরা তখন সকলেই বাচ্চা, তখন 20-21, অরিজিতের 18, তখন আর আমার 20-21 বছর। খুব সুন্দর আমাদের বন্ডেজ ছিল, আমরা খুব মস্তি করে কাটি। অরিজিৎ প্রসঙ্গে আসতে গেলে না আমাদের সবারই একটা মনে হয় একটা ক্রেজ, একটা পুরো ভারতবর্ষ জুড়ে এবং বাইরে অরিজিৎ সিং এর একটা ক্রেজ রয়েছে, অরিজিৎ সিং এর প্রতি একটা ভালোবাসা রয়েছে এবং তার প্রতি শ্রদ্ধা, তার গানের প্রতি শ্রদ্ধা। তো বন্ধু হিসেবে তুমি কতটা হ্যাপি ফিল করো যে বন্ধুর এই সাফল্য আজকে মানে প্রত্যেক মানুষের মুখে মুখে অরিজিৎ সিং? আমি ভীষণ গর্ববোধ করি, কারণ প্রত্যেকে যারা রিয়েলিটি শোতে যায় অন অ্যান অ্যাভারেজ সকলেরই একটা ইয়ে থাকে যে প্লেব্যাক সিঙ্গিং করবে। তো সেটা সকলের অধ্যাবসায় বলো বা লাক বলো, দুটো মিলিয়ে অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু অরিজিৎ আজকে যে জায়গাটায় বিলং করছে, যে জায়গাটায় ও গেছে, ওর কঠিন অধ্যাবসায় এবং তার সঙ্গে ওর লাকটাও ক্লিক করেছে, দুটোই মিলতে হবে, শুধু অধ্যাবসায় দিয়েও হয় না। আমরা ভীষণ গর্ববোধ করি যে আমাদেরই ব্যাচের অরিজিৎ আজকে এই জায়গায় এসছে। ভীষণ গর্ব হয় যে আমরা যে জায়গাটা পারিনি সেই জায়গাটা ও দাপিয়ে বেড়াচ্ছে। তোমাদের বন্ধুত্বে সেই বন্ধুত্বটা মানুষের কাছে একটা অন্য রকম চেহারা ধারণ করে। সেক্ষেত্রে দূর তরফ থেকে, জানি না অরিজিতের প্রতিক্রিয়া কি ছিল, তোমার তরফ থেকে প্রতিক্রিয়া খুবই তুমি সবাইকে পরিষ্কারভাবে জানিয়েছিলে তোমার প্রতিক্রিয়া যে এরকম বন্ধুত্বকে একটা অন্য নামে ব্যাখ্যা করা একেবারেই ঠিক না। একদমই তাই, কারণ ওর সঙ্গে জড়িয়ে আমার একটা খুব বাজে রিউমার হয়েছে, সেটা আমরা খুবই মানে আমি তো খুবই মানে আমার খুবই ইরিটেটিং একটা নিউজের জন্য খুবই ইরিটেশনে ভুগেছি। আমার ফ্যামিলি কোনোভাবে এফেক্টেড নয়, কারণ আমরা জানি স্টারদের সঙ্গে এই ব্যাপারগুলো হয়ে থাকে, একজনের সঙ্গে আরেকজনের নাম জড়ানো হয়ে থাকে। তো এটা প্রথম দিকে আমি গুরুত্বই দিইনি, কারণ যেহেতু এগুলো কমন ফ্যাক্টর, বম্বেতে বলিউডে কমন ফ্যাক্টর, একজনের সঙ্গে আরেকজনের নাম ইয়ে করে এটা একটা পাবলিসিটি, যেহেতু প্রচুর মিডিয়া, প্রচুর প্রেস, প্রচুর কিছু। কিন্তু তারপরে যখন 2020 সালে আমি ভাবলাম যে না, এবার একটা বাইট দেওয়া দরকার, কারণ এই যে নিউজটা ওকে আমাকে ঘিরে যে একটা বিচ্ছিরি নিউজ, সেই নিউজটা খুব বাজেভাবে রটে গেছিল বলে আমি একটা বাইট দিয়ে বললাম। মানুষ বিশ্বাসও করতে শুরু করে দিয়েছিল যে এরকমই একটা ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনার শিকার দুজন। একেবারেই নয়, আমরা দুজনে খুব ভালো বন্ধু ছিলাম, এখনো বন্ধু। হয়তো 4-5 বছর ওর সঙ্গে আমার যোগাযোগ নেই, কিন্তু ওর মনের ভেতরে আমরা এখনো রয়েছি, যেরম ভাবে ও আমাদের মনের ভেতর রয়েছে। তো বন্ধুত্বটা সবসময় রয়েছে, কোনো স্ত্রী বা কিছু একেবারেই নয়, এটা আমি একদম বলেই দিলাম পরিষ্কার। আমি ওর সম্পূর্ণ বন্ধু ছিলাম, আজও ভালো বন্ধু আছে। এখন যেহেতু তুমি বললে, আমরাও জানি প্রচুর রিয়েলিটি শো হচ্ছে, কিন্তু ক্রিম যে সঙ্গীত শিল্পী সেটা কিন্তু বেরিয়ে আসছে না। অ্যাকচুয়ালি প্রচুর রিয়েলিটি শো হওয়াতে কি হয়েছে, মানুষের মনেও থাকছে না কে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, এটা একটা ফ্যাক্টর। আর যেহেতু প্রচুর রিয়েলিটি শো, আরেকটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে শো এর প্ল্যাটফর্ম, যার জন্য যেহেতু বলিউডে প্লেব্যাকের জগতে যেহেতু একটা লবি থাকে, একটা মানে গুটি কয়েক লোকই দেখবেন বলিউড হ্যান্ডেল করছে, গুটি কয়েক লোকই হচ্ছে টলিউড হ্যান্ডেল করছে, মানে গুটি কয়েকের মধ্যেই সীমাবদ্ধ। এরকম না যে ভুরি ভুরি ছেলে মেয়ে চান্স পাচ্ছে ভুরি ভুরি, যেহেতু ওই ব্যাপারটা ব্লক, ওই ব্যাপারটা যেহেতু হচ্ছে না, যার জন্য ছেলে মেয়ে শো এর মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা পেতে চেষ্টা করছে। যার জন্য কি হচ্ছে, নতুন গান যদি না আসে, সেইভাবে যদি নতুন গান মানুষ না পেতে পারে, তখন মানুষ শো এর মধ্যেই নিজের আত্মপ্রকাশ করবে। এভাবেই মানুষ থাকছে এবং মানে ছেলেমেয়েরা থাকছে এবং এভাবে কেউ থেকে যাচ্ছে, কেউ হারিয়ে যাচ্ছে। বাংলা থেকে যখন তুমি এই পর্যায়ে পৌঁছলে, তুমিও কি এই নেপোটিজমের শিকার হয়েছো যে কাজ পাওয়া না পাওয়ার ক্ষেত্রে তোমার বিশেষ প্রবলেম হয়েছে?
নেপোটিজমের শিকার আমি হইনি, কিন্তু ওখানে যে লবির যে ব্যাপারটা রয়েছে সেটার আমি শিকার হয়েছি। যে লবির মধ্যে ঢোকা এবং লবির মধ্যে ঢুকে কাজ করা এবং কাজ পাওয়া এবং নিজেকে বম্বেতে আলাদাভাবে মানে প্লেব্যাক অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার সেই জায়গাটায় নিজেকে নিয়ে যাওয়া, সেটার জন্য আমি অবশ্যই একটা এফেক্ট আমার হয়েছে। সেই জন্য আমি সেই জায়গাটা 15 বছরের একটা স্ট্রাগলের পরেও আমি সেরম ভাবে পারিনি, কিছুটা হয়তো পেরেছি কিন্তু সেরম ভাবে পারিনি। কিন্তু আমি আমার জায়গাটা স্ট্রিক্ট রেখেছি, যেহেতু ফেম গুরুকুল উইনার এবং উইনিং এর যে একটা ওরা এবং সেই জায়গাটা আমি রেখেছি, আমি শো করে গেছি এবং আমি নতুন গানের মাধ্যমে আরো আত্মপ্রকাশ করছি। মানে তোমার প্রসঙ্গে বলছি যে কি ধরনের চাটুকারিতা করতে হতো তাহলে কি অনেক কাজ পাওয়া যেত, এরকম কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, অনেক কিছু করার ব্যাপার থাকে, সেসব তো সবার পক্ষে সম্ভব হয় না। এই জন্যই হয়তো সেরকম ভাবে কয়েকজনের যাদের মানে অত্যন্ত গুণী শিল্পী এবং কয়েকজন তাদের লাখও স্ট্রাইক করে তারাই বলিউড হ্যান্ডেল করছে, বাকি কিন্তু সেভাবে চান্স পাচ্ছে না। একদম। এবং আমরা চাই আগামী দিনের রূপরেখা আমাদের মনের মধ্যে, বাঙালি হৃদয়ে এরকম ভাবে তুমের মাধ্যমে থেকে যাক এবং ওর অ্যালবামটা আপনারা শুনুন। আজকের এই ছোট্ট আড্ডা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আগামীতে আবার দেখা হবে, কথা হবে এবং রূপরেখাকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা টুডে স্টোরির এন্টায়ার ফ্যামিলির তরফ থেকে। দেখতে থাকুন টুডে স্টোরি, আমরা আছি আপনার পাশে। নমস্কার।